যারা ফেসবুকে অ্যাড আছেন তারা হয়তো সবাই জানেন আমার খামারের কি অবস্থা হয়েছে। আর এখন আর নতুন করে বলার কিছু নাই। তো আমি খামারের আপডেট দেওয়ার আগে আমার ছোট্ট আরেকটা আপডেট আছে, এটা আসলে খুশির একটা সংবাদ দিয়ে নি, তারপর আপনাদেরকে আমি আমার খামারে কি হয়েছিল, কিভাবে মুরগিগুলো মারা গেছে আগে জাস্ট আমার ছোট একটা আপডেট দিয়ে নি। এটা দিয়ে শুরু করি, তারপর আমি বাকিটা দিব। বেশ কয়েকদিন আগে আমি এই ছোট্ট গাপ্পির মাছের ট্যাঙ্কটা সাজাইছিলাম নিজের হাতে। মাছগুলাকে একটু দেখান। দেখেন, এটার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এটার মধ্যে ইকোসিস্টেমটা ঠিক ছিল। সাথে আমার এই ডেকোরেশনটা অনেক ভালো লাগছে, আমার কাছে সবার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এইগুলা ঠিক থাকার কারণে মাছগুলা কিন্তু এটার মধ্যে অনেকগুলা বাচ্চা ফুটাইছে। আমি আপনাদেরকে বাচ্চা দেখাই, মাশাআল্লাহ দেখেন একটা বাচ্চা দেখাই। আসলে বাচ্চাগুলা দেখা যায় না, কালার আসে নাই তো, বালুর কালারের সাথে মিশে গেছে। ওই যে বাচ্চা আপনাদেরকে দেখাই, এই যে বাচ্চা এখানে আছে। তারপরে এই যে এখানে আসলে পানিতে দেখা যায় কিনা জানি না, এই যে এখানে দুইটা বাচ্চা, এই যে দুইটা বাচ্চা। আর এইগুলা কিন্তু অনেক ব্রিডিং করে। আর আমাদের এইদিকে এই মাছগুলোর চাহিদা অনেক বেশি, সবাই পছন্দ করে। বাচ্চা আছে এখানে অনেকগুলো, এই যে এখানে একটা বাচ্চা, আমি একটু ধরে দেখাই। এই যে যে জালির ভিতরে একটা বাচ্চা আটকাইছি আমি। আমি এটার মধ্যে একটু বালু দিব। এটার মধ্যে যে মাছের মলগুলো আছে, পটিগুলো আছে, পটিগুলো যাতে বালুর ভিতরে চলে যায়। আর বালু কিন্তু এইগুলাকে মানে আপনার ভিতরে নিয়ে গেলে, আর এই যে এটার যে গ্যাসটা আছে, গ্যাসটা উপরে ওঠে না। তো এই কারণে আমি বালু এড করব। বালু আমি একটু একটু করে দিয়ে দিই। বালুটা আমি পরিষ্কার করছি, এটা সিলেকশন বালু, ঠিক আছে। আমার একটু সাবধানে দিতে হবে যাতে বাচ্চার উপরে না পড়ে, বাচ্চার উপরে পড়লে আর বের হতে পারবে না। মাশাআল্লাহ, একটু মাছের ভিউ গুলা দেখে, মাছগুলা দেখেন ওখানে ছোটাছুটি করতেছে, খুবই ভালো লাগতেছে। আমি হঠাৎ করে সকালে একদিন আইসা এই মুখটা খুললাম, খোলার পরে দেখি যে বাচ্চা। তো হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই শীতে আমি আমার ছাদের সবকিছু হারাই ফেলছি। তো আমি আজকে বেশি কথা না বলে শুরু করে দিই। তো একদিন সকালবেলা 7টা বাজে, এই দিন 7 তারিখও ছিল, 7 তারিখ। আজকে 13-14 তারিখ হবে সম্ভবত। 7 তারিখ, উপরের তলার থেকে একজন এসে বলতেছে যে উপরের মধ্যে দুইটা মুরগি মারা গেছে। আমি মানে কি বলবো, দুইটা মুরগি মারা গেছে। কালকে পর্যন্ত রাত পর্যন্ত মুরগির সাথে ছিলাম, মুরগি সব সুস্থ, একটারও কোনো সিমটম নেই মারা যাবার। পরে যখন আমি ছাদে আসি, দেখি আমার সিল্কি আর আমার যে একটা ক্রিমি ব্রাহ্মা ছিল, যেটা আমি মানে আমি হাইব্রিড প্রজনন করে সেরে এই জাতটা বের করছি। এটার ওজন 3 কেজির মতো ছিল, আর এটা আমার প্রতিদিন ডিম পারতো। পুরা 3 থেকে 4 মাস হয়েছে ডিম পারতেছে, এখনো মানে পাড়ার মধ্যেই ছিল, মারা গেল। কি কারণে মারা গেল কিছুই জানি না। এখানের মধ্যে তাকে সেরা দেখি মুরগি মানে শ্বাস ফালাইতেছে। আম্মু বলতেছে যে মুরগি ঠান্ডা লাগছে। যেভাবে শ্বাস ফালাইতেছে আমিও ভাবছি যে মুরগি ঠান্ডাই লাগছে। তো এইটার কারণে মানে আমি ভাবলাম ঠান্ডা লাগুক আর যেটাই লাগুক, যে মুরগিগুলো মারা গেছে আমি হসপিটালে কল দিচ্ছি যে মুরগি নিয়ে আসবো কিনা। বলছে যে একটা আপনি কাজ করেন, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। তো ওদের সাথে আমার মানে কানেক্টেড আছে। দেরি করি নাই, আমি দুইটা মুরগি মারা গেছে দুইটা নিয়ে গেছি। আর বলছিল দুইটা জীবিত মুরগি নিয়ে যাওয়ার জন্য। হসপিটালে যাওয়ার কিছুক্ষণ আগে আমার যে মুরগিগুলো অসুস্থ এগুলাকে ভাবছি যে ঠান্ডা লাগছে, হয়তো শীতের কারণে লাগছে, এই কারণে একটা লাইটের দিয়ে সেটা রাইখা দিছি, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়, ঠান্ডা লাগলে যাতে লাইটের তাপে ঠিক হয়ে যায়। মানে ওদেরকে একটা বলতে পারেন হোম কোয়ারেন্টাইন মানে রেখে দিলাম আর কি, যাতে এর মধ্যে আমি ওদেরকে সেবা যত্ন সব ঠিকঠাক ভাবে করতে পারি। তারপরে আমি ওদেরকে হসপিটালে নিয়ে গেলাম। কি দুইটা মুরগিকে নিলাম, আর দুইটা জীবিত মুরগি নিলাম, যে দুইটা মারা গেছে। তো নেওয়ার পরে যে মরা মুরগিটাকে মানে মরা মুরগিটাকে কেটে ফেলছে। তো কেটে ডাক্তার দেখছে। উনি দেখার পরে বলতেছে এটা রানীক্ষেত। তারপরে মানে এটা শিওর হওয়ার জন্য বলছে যে জীবিত একটা মুরগিকে জবাই করে কাটতে হবে। তো জীবিত একটা মুরগিকে জবাই করা হলো, ওইটা কাটার পরে দেখে কি সেম রানীক্ষেতের সমস্যা। তো আমার তো রানীক্ষেতের সমস্যা বলার পরে আমি তো ডাক্তারে বললাম, স্যার আমি তো কয়েকদিন আগে, বেশি দিন না, 8 থেকে 9 দিন আগে আমি রানীক্ষেতের ভ্যাকসিন করাইছি, 8 ডিবিটা আমি করাইছি, তারপরে কেন ভাইরাসটা হইলো। তারপর আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ আনলাম। এই ওষুধগুলা খাওয়াইছি। ডাক্তারে বলতেছিলাম স্যার এইগুলা খাওয়াইলে ঠিক হবে তো? আপনি দেখেন ঠিক হয়ে যাবে। ডাক্তারের
কথা শুনে তো আমি একটু মানে সাহস পাইলাম যে হয়তো আমি এই যাত্রায় এদেরকে বাঁচাই ফেলবো। ওষুধগুলো মেপে মেপে দিতেছিলাম যাতে কম বেশি না হয়। একবারে সব ঠিকঠাক ভাবে দিতেছিলাম। আর এইদিকে আমার জায়গা শূন্যতা থাকার কারণে কবুতরের রুমটা ছিল, কবুতরের রুমের মধ্যে রাখছি। আর আমার খুবই ভয় করতেছে, একটার পর একটা মুরগি অসুস্থ হইতেছে, সবগুলোকে ঢুকাইতেছি। আর এটার ইফেক্ট কিন্তু কবুতরের উপর পড়বো, পড়তে পারে। এটার জন্য আরো বেশি ভয় করতেছিল, কোনো জায়গা নাই কই রাখবো। যদি ছাদের উপরে নিয়েও রাখি তাহলে অন্যান্য যে সুস্থ মুরগিগুলো আছে এগুলো তো ধরবো, এমনি তো ধরতেছে, তারপরে একটা ভয় ছিল। এই কারণে আমি নিয়ে সেটা এই যে কবুতর রুমে রাখলাম। তো কবুতর রুমে রাখার পরে দেখি যে একটার পর একটা মুরগি আসতেছে এই কোয়ারেন্টাইন রুমের মধ্যে। আমি মানে কি করবো, আমার মানে ভিতর পুরো শেষ হয়ে যেতে। আমি আসলে কিছু করতে পারতেছিলাম না, শুধু ইটার খাঁচার ভিতর মুরগিগুলোকে ঢুকাচ্ছিলাম আর তাকে তাকে দেখতেছিলাম। ওরা জোরে জোরে আ করে শ্বাস নিতেছে, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন, আ করে শ্বাস নিতেছে। আর ওদের চোখ টোক লাল হয়ে যেতেছে। তো এটা দেখে আমার আসলে খুবই অসহায় লাগতেছিল যে আমার কারণে হয়তো এই বুবা প্রাণীগুলা বাঁচতে পারে নাই। আমি হয়তো যদি ঠিক মতো ভ্যাকসিনটা করতে পারতাম। একটা ভুল হইছে, আল্লাহ জানে ভালো। একটা ভুল হইছে, এই ভুলটা আমি আসলে ধরতে পারতেছি না। যদি আমার এই ভুলটা ধরে ফেলি তাহলে তো সামনে আর এমন কোনো দুর্ঘটনা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। খাঁচার মধ্যে যে মুরগিগুলো আনছি, যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এইগুলা কিন্তু আমার একবার বাছাই করা আমার ফেভারিট মুরগিগুলো ছিল, যেগুলোকে আমি সবসময় ছাড়া রাখতাম। তো এই পছন্দর জিনিস বেশি দিন থাকে না, এই জিনিসগুলাই ঠিক এখানে আসছে। এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন সবগুলা কিন্তু আমার ফেভারিট গুলা ছিল। আবার একটু মানে ভরসা পাইতেছিলাম, কারণ এগুলা যে এমন অসুস্থ হয়ে গেছে একবারে কিছু খাইতেছে না এমন না। কিছু বাচ্চা মুরগিকে দেখলাম যে খাবার দেওয়ার সাথে সাথে ওরা খাইতেছে। তো খাওয়ার পরে আমার একটু মানে ভিতরে একটু আস্থা, ভিতরে একটু ভরসা জাগছে। তারপরে একটু ভয় ছিল ভিতরে যে কি হয় কি না হয়। দেখলাম যে মুরগি খাইতেছে, খাইয়ে সাথে সাথে মারা যাইতেছে, এমনও হইতেছে। আমি ছাদে আসলে আমার কাছে দুইটা ছোপ চলে আসতো। এই মুরগিগুলা আমাকে দেখে চুপচাপ ডিম মারে বসে আছে। আমার এটা আসলে খুবই খারাপ লাগতেছিল যে এই মুরগিগুলোই তো আমার সবকিছু ছিল। আমার মন খারাপ থাকলে মুরগিগুলোর সাথে সময় কাটাইতাম, এই মুরগিগুলো এখন আর নাই। এবেরি আছে, এই যে আমার পিছে যে এবেরিটা দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ পাখির এমন কোনো রোগ হয় নাই। পাখিগুলো আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে, পাখিগুলো কিছু হয় নাই। যা দুর্ঘটনা সব মুরগিগুলোর উপরে। মুরগিগুলো কিন্তু আমার পাখিগুলোর থেকে ফেভারিট ছিল, কারণ আমার শুরু হয়েছে মুরগি যাত্রা দিয়ে সেটা। তো আমি কিন্তু মুরগির কথা কোনো সময় ভুলতে পারবো না। আমার যে সবচেয়ে বড় একটা মুরগি ছিল ব্রাহ্মা মুরগি, এইটার মেলটা আসলে কিভাবে ডাকতেছে, নাক বড় কইরা কইরা শ্বাস নিতেছে, এটাকে দেখে আমার কাছে নিজেরই কষ্ট লাগতেছিল যে এই মুরগিটাই তো আমার সব ছিল, এটাই আমার সব ছিল। এই মুরগিটা জোরে জোরে শ্বাস নিতেছে, ওর শ্বাস নেওয়াটা খুবই কষ্টকর মনে হইতেছে, নিতে পারতেছে না। এটা এমন মানে মরণ ব্যাধি একটা রোগ। আমরা যতটুকু পারি ঠিক ততটুকু চেষ্টা করছি, চেষ্টার কোনো কমতি ছিল না। মুরগির যে ঘরটা ছিল, এই ঘরটাকে জীবাণুমুক্ত করার জন্য, যাতে এটার মধ্যে কোনো প্যারাসাইট, কোনো ব্যাকটেরিয়া, কোনো ধরনের মানে যেটা হার্মফুল মুরগির জন্য এরকম কিছু যাতে এটার মধ্যে না থাকে, এই কারণে কিন্তু আমরা কেরাসিন ছিটিয়ে এটার মধ্যে আগুন পর্যন্ত দিছি, যাতে এটার মধ্যে কোনো জীবাণু না থাকতে পারে, সব কিছু যাতে একবার শেষ হয়ে যায়। তারপর আমরা কিছু জীবাণুনাশক স্প্রে, পটাশ আর সেভলন পুরা ছাদের মধ্যে আমরা স্প্রে করছি, যাতে করে এই ছাদের মধ্যে কোনো প্রকার জীবাণু না থাকতে পারে। আমাদের টাঙ্কির নিচে যে আমাদের ছোট্ট খামারটা আছে কাদাকনাথ মুরগি এবং কালো ব্রাহ্মা, ওইখানের মধ্যে কোনো মুরগির কোনো সমস্যা হয় নাই। তারপরেও যাতে কোনো সমস্যা না হইতে পারে এই কারণে আমরা এটার মধ্যে পটাশের পানি ভালো করে ছিটিয়ে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। প্রতিদিন 2 বেলা কইরা সকালে এবং রাত্রে মুরগির যেগুলোকে কোয়ারেন্টাইনে রাখছিলাম এগুলা ট্রে সরাই দিছি, এগুলাকে স্প্রে করে দিচ্ছি, যাতে এদের মানে এদের কিছু না হয়। যেগুলা তো গেছে গেছে, এদের যাতে কিছু না হয়। কিন্তু যে একটা ধাক্কা খাইছে, যে একটা ধাক্কা খাইছে, এই ধাক্কাটা ওদের শরীরে এখনো লেগে আছে। এরা কি বলবো, যখন দেখি চোখের সামনে মুরগিগুলা মারা যাইতেছে, মানে নিজে চোখের সামনে ওরা পানি মুখ দিয়ে বেরিতেছে, ছটফট করতেছে, মনে হইতেছে ছোট্ট একটা প্রাণ, এদের প্রাণী কি আছে এইভাবে ছটফট করে, ছটফট করে চোখের সামনে মারা যায়। এইগুলার মধ্যে আমি কয়েকটা মুরগি বাচ্চা, জাস্ট কয়েকটা নিজের পছন্দ করা বাচ্চা আমি বাছাই বাছাই করে রাখছি। আমি ভাবি ওদের শরীরটা কত বড়, মানে ছোট্ট একটা প্রাণ, মানে আমি কি না করছি ওদেরকে যাতে ওরা অ্যাক্টিভ থাকে, এই জন্য আমি মুরগিগুলোকে প্রতিদিন ধরে একটু নড়ানড়ি করতাম, যাতে ওরা অ্যাক্টিভ থাকে। মানে আমার মন বলতো যে মুরগিগুলো একটু নাড়াচড়া করলে হয়তো অ্যাক্টিভ থাকবে, আমি এগুলো করতাম যাতে মুরগিগুলো অ্যাক্টিভ থাকে। আর আমার সব থেকে ফেভারিট একটা সিল্কি মুরগি ছিল। এই মুরগিটা যখন দেখি এমন হয়ে গেছে, আমি স্পেসলেস, আমি কিছু বলার নাই, কিছু বলার নাই। আমি চেষ্টা কোনো কম করি না, যেটা চলে যাবে সেটাকে কোনোভাবে আটকানো যায় না। তারপর আল্লাহর রহমতে আজকে 7 দিন হয়েছে। 7 দিনে টোটাল আমার 14টার মতো মুরগি ছিল। নিচের মধ্যে নিচে 14টা থেকে 10টার মতো শেষ। আর 4টাকে আমি আজকে রিলিজ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি 10টা চলে গেছে, এই 10টার জন্য আমি মোটেও কষ্ট পাই নাই।
কষ্ট পাইছি, তবে আমার বেশি কষ্ট লাগতেছিল এই 4টারে যাতে টিকাইতে পারি। 10টা তো হঠাৎ করে চলে গেছে, চোখের সামনে শেষ, চোখের সামনে শেষ, মানে একটু নড়াচড়া করতে করতে চোখের সামনে শেষ। এগুলোর জন্য কষ্ট পাইছি। আর বেশি কষ্ট লাগতেছিল এই এই যে 4টা আছে, এই 4টারে যাতে আমি সার্ভাইভ করাইতে পারি। আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি এইটার কারণে যে আমি কোনো মতে সার্ভাইভ করতে পারলি চলে। আল্লাহ আমার এই মনের কথাটা রেখে দিতে আলহামদুলিল্লাহ। আজকে এই 4টাকে আমি রিলিজ করলাম নিজে হাতে, খুবই ভালো লাগতেছিল, খুবই খুশি লাগতেছিল। এখন এগুলাই আমার কাছে আছে। আল্লাহ যদি চাই সামনে আরো মুরগি হবে। আর এগুলাকে এখন আমি যতটুকু পারি কেয়ার করব, আপনারা দোয়া করবেন। হয়তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব, সামনে ভিডিও নিয়ে আসবো।